9 জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি, অপরিবর্তিত নোয়াখালী লক্ষ্মীপুরের চিত্র। প্রত্যন্ত এলাকায় ত্রাণ না যাওয়ায় ভোগান্তি। শ্রমিক মিলন হত্যা মামলায় গুলশান থেকে গ্রেফতার টিপু মুন্সি। সালমান এফ রহমান ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দ। আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের ভারতে পাঠাতে তৎপর স্থলবন্দর চেয়ারম্যান জিল্লুর। জামাই শ্বশুরের দুর্নীতির নানা তথ্য। রাজশাহীতে সরকারি জমিতে 12 চিকিৎসকের বহুতল ভবন নির্মাণ। লক্ষ্মীপুরের যুবলীগ নেতা টিপুর অবৈধ সম্পদের পাহাড়। এবং রামপুরায় ছাত্র জনতার আন্দোলনে অটো চালক আমিরের মৃত্যুতে দিশেহারা স্ত্রী। এখনো বাবার অপেক্ষায় 3 অবুঝ শিশু। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি লিনিয়া আফরোজ। এবারে বিস্তারিত। বন্যা কবলিত 11 জেলার মধ্যে নোয়াখালী ও লক্ষ্মীপুর ছাড়া বেশিরভাগ এলাকায় পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে এখনো পানিবন্দী লাখ লাখ মানুষ। অনেকে আছেন আশ্রয়কেন্দ্রে। দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। গোমতী নদীর পানি কমে বিপদসীমার 3 সেন্টিমিটার নিচ দিয়ে বইছে। এতে কুমিল্লায় কিছুটা উন্নতির পথে বন্যা পরিস্থিতি। এসব এলাকায় বন্যার্তদের ত্রাণ দিতে ছুটছে বিভিন্ন সংগঠন। যে এলাকাগুলোতে এখনো খাবার পৌঁছায় নাই, ওই এলাকাগুলোতে আমরা ত্রাণ পৌঁছানোর চেষ্টা করব। কুমিল্লার 14 উপজেলার 125টি ইউনিয়নে চলছে বন্যা পরিস্থিতি। এখনো পানিবন্দী অন্তত 10 লাখ মানুষ। তাদের মধ্যে 82,000 মানুষ গিয়েছেন আশ্রয়কেন্দ্রে। ছাত্র সমন্বয়কদের সহযোগিতা এবং স্বেচ্ছাসেবী সংগঠন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকলকে নিয়ে সমন্বিতভাবে আমাদের ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে। উজানের ঢলে ব্রাহ্মণবাড়িয়ায় চরম ক্ষতি হয়েছে মৎস্য খাতে। বন্যার পানিতে ভেসে যায় জেলার 886টি পুকুরের মাছ, যার আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় 19 কোটি টাকা। সব হারিয়ে এখন নিঃস্ব তারা। দোনো পুষ্করণী সহ মিল্লা সম্পূর্ণ মাছ চলে গেছে। আমরা মাছ মনে করে আটকাতে পারি নাই। প্রায় 3 থেকে 4 লক্ষ টাকার মাছ আমার এখান থেকে চলে গেছে। নোয়াখালীতেও কিছুটা কমেছে পানি, তবে এখনো পানিবন্দী কয়েক লাখ মানুষ। জেলায় বন্যার প্রভাব পড়েছে স্থানীয় বাজারগুলোতে। পানিতে তলিয়ে থাকায় বাজারে সরবরাহ সংকটে চড়া বেশিরভাগ পণ্যের দাম। পানি নামছে ফেনীর পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার। তবে দুর্ভোগ কমেনি বন্যার্ত মানুষের। এসব এলাকায় পর্যাপ্ত ত্রাণ না পাওয়ার অভিযোগ দুর্গতদের। আমি খুঁজি বিচারি খাই, এখন আমার চলার গতি কিছু নাই, ঘর বাড়ি সব বাঙ্গিলে চলে গেল। এখন পানি একদম আস্তে আস্তে নামতেছে, যা ঘরে আমরা কোমর পানি। এখন আমরা কোনো খানা ফানা কিছু হয় না, আমরা পলাঞ্চলে বহুত কষ্টের মধ্যে আছি। এদিকে বন্যার কারণে 22 আগস্ট থেকে ফেনীতে বন্ধ রয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান। বানভাসীরা আশ্রয় নিয়েছে এসব শিক্ষা প্রতিষ্ঠানে। পানি নামায় কেউ কেউ ফিরতে শুরু করেছেন বাড়িতে। বন্যার পানি নেমে গেছে মৌলভীবাজার সদর, রাজনগর, কুলাউড়া ও কমলগঞ্জে। এতে ফুটে উঠেছে ক্ষতচিহ্ন। জেলায় অন্তত 3.5 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির তালিকায় রয়েছে বসতভিটা, রাস্তাঘাট। সেই সঙ্গে ক্ষতি হয়েছে প্রায় 40,000 হেক্টর রোপা আমন ফসলের। যারা আছে তো এরা তো চলে, আর যারা না এরা চলতো কিলা খান, মানে চলার মতো কোনো নাই, ক্ষমতা নাই। খাগড়াছড়ি জেলায় অন্তত 40,000 পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেসে গেছে এখানকার বেশিরভাগ বাড়িঘর। এতে এখন উঁচু স্থানে আসবাবপত্র নিয়ে ঠাঁই নিয়েছেন তারা। জেলায় এ পর্যন্ত 502 মেট্রিক টন খাদ্যশস্য ও নগদ 12.5 লাখ টাকা বিতরণ করা হয়েছে। আমার 2টা ঘর চলে গেছে একদম খালে দিয়া। এই যে এখনো আমরা পানি উঠেছে, 2 দিন কিছু খাইতে হবে না, এখনো যে রান্না করতে পারি না। বৃষ্টি না হলে দ্রুত বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার আশা সংশ্লিষ্টদের। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির এখন উন্নতি নেই। খাদ্য, সুপেয় পানির তীব্র সংকটে বানভাসী মানুষ। এই বিষয়ে আরো জানবো দর্শক। সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম স্বপন। স্বপন, বন্যার পানির অবস্থা এখন কেমন দেখছেন? আর প্রত্যন্ত অঞ্চলগুলোতে ত্রাণ পৌঁছাচ্ছে কিনা সে বিষয়ে বিস্তারিত জানাবেন। লিনিয়া, লক্ষ্মীপুরে প্রায় 14 দিন থেকে লক্ষ্মীপুরে বন্যা আক্রান্ত। প্রথম দিকে বন্যার পানি কম থাকলেও গত শুক্রবার থেকে লক্ষ্মীপুর জেলায় সদর উপজেলার উত্তর হামছড়ি, দক্ষিণ হামছড়ি, বশিকপুর, চন্দ্রগঞ্জ, চরসাহি, রামগঞ্জ, কমলনগর ও রামগতিতে যে হারে পানি বৃদ্ধি পেয়েছে, প্রায় 1 লাখ মানুষ থেকে এখন পর্যন্ত 8 লাখ মানুষ পানিবন্দী হয়ে রয়েছে। এর মধ্যে লক্ষ্মীপুরের যে
এইসব এলাকা রয়েছে, এসব এলাকায় প্রতিদিনই নতুন নতুন এলাকা প্লাবিত, নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এই প্লাবিত হওয়ার কারণে মানুষজন কিন্তু প্রতিদিন নতুন নতুন করে আক্রান্ত হচ্ছে। বিশেষ করে যারা আছে, গতকাল পর্যন্ত প্রায় 4 লাখ মানুষ তারা আসছে, কিন্তু আশ্রয় নিয়েছে। তো আপনি যেমনটি জানতে চাচ্ছেন যে আসলে লক্ষ্মীপুরের যে প্রত্যন্ত অঞ্চলগুলো রয়েছে, এই অঞ্চলগুলোতে যে পানি টান পৌঁছেছে কিনা, আসলে আমরা এখন পর্যন্ত স্বপন, ধন্যবাদ আপনাকে। দর্শক, লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী স্বপন। টানা বৃষ্টিতে সাতক্ষীরার পৌর এলাকার বেশিরভাগ জায়গায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, ভোগান্তি বাড়ছে এলাকাবাসীর। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়েসার সুমন। সুমন, এই যে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে, কি দেখছেন? জলাবদ্ধতার অবস্থা কি অবস্থা এখন রয়েছে, সে বিষয়ে জানাবেন। লিনিয়া, দাঁড়িয়ে আছি সাতক্ষীরা সরকারি কলেজ সড়কে। এই যে 2 নম্বর ওয়ার্ড সাতক্ষীরা পৌর এলাকা, 2 নম্বর ওয়ার্ডের এই যে সড়কটির বিপরীত দিকে যত দূর চোখ যায় তত দূর সব কিন্তু এই যে রাস্তাগুলো ভেঙে চুরে কিন্তু প্লাবিত হয়ে গিয়েছে। আপনাকে বলে রাখা দরকার যে এই যে জায়গাটি, এই জায়গার মানুষের যে লক্ষ লক্ষ মানুষের বসবাস, এবং এখানে কমপক্ষে 7-8টি শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু এখানে রয়েছে। সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা কিন্তু ভীষণ রকম কষ্ট পাচ্ছে, এবং একই সাথে বলে রাখা দরকার যে হাজার হাজার মানুষ কিন্তু আজকে কিন্তু তারা কিন্তু পানিবন্দী, এবং সেই পানিবন্দী মানুষরা কিন্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বিভিন্ন চর্মরোগে আক্রান্ত হচ্ছে। এবং এই পৌর এলাকার এই নিদারুণ কষ্ট নিয়ে কিন্তু বারবার প্রতিবেদন দেশ টিভিতে করা সত্ত্বেও কিন্তু একেবারে কর্ণপাতহীনভাবে দুর্নীতির মহারাজ্যে চলে গিয়েছিল সাতক্ষীরা পৌরসভা। এই পৌরসভার লুটপাট এবং দুর্নীতির অভিযোগটি কিন্তু এই পৌর এলাকার মানুষের মধ্যে কিন্তু দীর্ঘদিন ধরে এই রাস্তা সহ পৌর এলাকার 3 ভাগের 1 ভাগ কিন্তু আজকে পানিতে নিমজ্জিত, এবং মানুষের কিন্তু ভীষণ রকম কষ্ট। আমি একজনের সাথে কথা বলবার একটু চেষ্টা করি। কি অবস্থা? আমাদের অবস্থা এদিকে খুবই অবস্থা খারাপ। আমাদের এই দিক সব বুড়ি গেছে, আমাদের রাস্তাঘাট ভালো না। আমাদের এই রাস্তায় যে এমন অবস্থা খারাপ যে আমরা চলাচল পথ আমাদের খুব ডিস্টার্ব। আমাদের যে এত কষ্ট হচ্ছে যে আমরা চলতে পারছি না, এত পানি বৃদ্ধি হয়েছে আমাদের এদিকে। হ্যাঁ, আমরা তো সকালে কাজে বেরোবো, এই রাস্তায় আসতে পারি না, আমরা মোটরসাইকেল আনতে পারি না, ভ্যান আনতে পারি না, আমাদের খুব খারাপ অবস্থা। আমরা চাই খুব দ্রুত এই রাস্তাটা সংস্কার হোক। হ্যাঁ, যেমনটি শুনছিলাম লিনিয়া, যে এই রাস্তাটি সংস্কার হোক, এবং এই যে জলাবদ্ধতা, অতিবৃষ্টিতে জলাবদ্ধতা, এই জলাবদ্ধতার কিন্তু এই পানিগুলো সরারও কিন্তু কোনো ব্যবস্থা নেই এখানে। কিন্তু আমি এখানে সকাল থেকে কাজ করবার সময় সাধারণ মানুষরা যেমন যাতায়াত করতে গিয়ে কিন্তু পড়ে যেতে দেখেছি, তেমন আমাদেরও কিন্তু কাজ করতেও কিন্তু ভীষণ রকম কষ্ট হয়েছে, আমরাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছি। এই চিত্র কিন্তু আজকে পৌর এলাকার নিম্ন অঞ্চলের সর্বত্র। এই ছিল সর্বশেষ। লিনিয়া। সুমন, ধন্যবাদ আপনাকে। দর্শক, সাতক্ষীরা জলাবদ্ধতা নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সুমন। বাংলাদেশকে আসিয়ানের সদস্য করতে মালয়েশিয়ার সমর্থন চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিজ কার্যালয় যমুনায় দেশটির হাই কমিশনারের সঙ্গে সাক্ষাৎকালে কথা বলেন তিনি। এদিকে দেশের অর্থনীতির পুনর্গঠনে কানাডা সরকারের সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান। বিস্তারিত শামীমা আক্তারের প্রতিবেদন। দক্ষিণ পূর্ব এশিয়ার মর্যাদাপূর্ণ প্ল্যাটফর্ম আসিয়ান সংগঠনটির সদস্য হতে দীর্ঘ সময় ধরেই কাজ করছে বাংলাদেশ। সুযোগ পেয়ে এবার সেই প্রত্যয় ব্যক্ত করল অন্তর্বর্তী সরকার। বুধবার প্রধান উপদেষ্টা কার্যালয়ে প্রফেসর ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ান হাইকমিশনার হাসনা হাসিম। আলাপকালে আসিয়ানের সদস্য হওয়ার জন্য মালয়েশিয়ার সমর্থন চেয়েছেন প্রধান উপদেষ্টা। এ সময় মিস হাসিম বলেন, কুয়ালালামপুর আসিয়ানের পরবর্তী চেয়ারম্যান হতে যাচ্ছে। আসিয়ানের সদস্যপদ পেতে মালয়েশিয়ান কর্তৃপক্ষের কাছে অধ্যাপক ইউনূসের বার্তা পৌঁছে দেবেন তিনি।
এদিকে অর্থনৈতিক বিপর্যয় থেকে পুনর্গঠনের সহায়তা করার জন্য কানাডাকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। দুপুরে বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার লিলি নিকোলাস অন্তর্বর্তী সরকারের প্রধানের সঙ্গে সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান। এ সময় হাইকমিশনার নিকোলাস বলেন, বাংলাদেশে গেল জুলাই ও আগস্টে সংঘটিত গণহত্যার বিচার ও জবাবদিহিতা প্রতিষ্ঠার জন্য জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনকে সমর্থন করতে আগ্রহী কানাডা। পরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ফরাসি রাষ্ট্রদূত। বাংলাদেশ পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারকে সহায়তা করতে ফ্রান্স প্রস্তুত রয়েছে বলেও জানান বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ম্যারি মাজদুপুই। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকাও প্রধান উপদেষ্টাকে ফ্রান্স সফরের আমন্ত্রণ জানিয়েছেন বলেও জানান রাষ্ট্রদূত। এদিকে বিকেলে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলির রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় ডক্টর মোহাম্মদ ইউনুস বিচার বিভাগ, পুলিশ, নির্বাচন কমিশন, কর কমিশন ও ভূমি নিবন্ধনের মতো বিস্তীর্ণ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংস্কার করতে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির সমর্থন চান। এ সময় অন্তর্বর্তী সরকারের সংস্কার কাজে ইউএনডিপির পূর্ণ সমর্থন থাকবে বলেও জানান সংস্থাটির আবাসিক প্রতিনিধি। শামিমা আক্তার, দেশ টিভি, ঢাকা। শেখ হাসিনা সরকারের শাসনামলে কিছু অসাধু ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তি নামে বেনামে কত টাকার ঋণ আত্মসাৎ করেছেন তার হিসাব করা হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কিছু অসাধু ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তি সাম্প্রতিক বছরগুলোতে ব্যাংকিং খাতে ব্যাপক দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে নামে বেনামে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন এবং তা বিদেশে পাচার করেছেন। আত্মসাৎ করা অর্থের পরিমাণ লাখ কোটি টাকার বেশি বলে ধারণা করা হচ্ছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ধরনের দুর্নীতি ও অর্থ পাচারের সাথে সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যে সংস্কার কার্যক্রম শুরু হয়েছে। দেশে বিদ্যমান অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্র প্রণয়নের লক্ষ্যে অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যকে প্রধান করে কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে জানানো হয়, প্রধান উপদেষ্টার অনুমোদন ক্রমে কমিটির অন্য সদস্যদের মনোনীত করবেন ডক্টর দেবপ্রিয়। পরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইং থেকে কমিটির সদস্য হিসেবে 11 জনের নাম জানানো হয়। শ্বেতপত্র প্রস্তুতি কমিটির সদস্য হচ্ছেন এ কে এনামুল হক, ফেরদৌস আরা বেগম, ইমরান মতিন, ডক্টর কাজী ইকবাল, ডক্টর এম তামিম, ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ, মোস্তাফিজুর রহমান, ডক্টর সেলিম রহমান, ডক্টর শারমিন নীলর্মী, ডক্টর তাসনিম আরিফা সিদ্দিকী এবং ডক্টর জাহিদ হোসেন। সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সিকে রাজধানী গুলশান থেকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার দিবাগত রাতে র্যাবের লিগাল অ্যান্ড মিডিয়া উইং জানায়, গুলশান 1 নম্বর রোডের M&J গ্রুপের কর্ণধার সালাউদ্দিন আহমেদের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরে গুলিবিদ্ধ হয়ে এক স্বর্ণ কারিগর মুসলিম উদ্দিন মিলন নিহতের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে তাকে। একই মামলায় গেল 27 আগস্ট স্পিকার শিরিন শারমিন চৌধুরী সহ 17 জনের বিরুদ্ধে আদালতে হত্যা মামলা করেন নিহতের স্ত্রী দিলরুবা আক্তার। টিপু মুন্সি টানা 4 বারের রংপুর 4 আসনের এমপি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। বুধবার বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট থেকে এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠিয়েছে। এতে বলা হয়েছে, হিসাব জব্দ করা ব্যক্তিদের অ্যাকাউন্টের মাধ্যমে সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। আগামী 30 দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করা যাবে না। গেল 13 আগস্ট সদরঘাট এলাকা থেকে গ্রেফতার হন সালমান এফ রহমান। নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। আওয়ামী লীগ সরকারি দুর্নীতিবাজ এমপি মন্ত্রীদের কৌশলে ভারতে নিরাপদ আশ্রয় পাঠাতে তৎপর স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান জিলুর রহমান। শ্বশুর স্বৈরাচার সরকারের সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের নির্দেশনায় এসব করছেন তিনি। জামাই শ্বশুরের নানা অনিয়ম দুর্নীতির তথ্য এসেছে দেশ টেলিভিশনের হাতে। সুনামগঞ্জ প্রতিনিধি মেহেদি হাসানের সহায়তায় এম এ আজিমের রিপোর্ট। হাসিনা সরকারের সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের জামাই বর্তমান স্থলবন্দরের চেয়ারম্যান জিল্লুর রহমান।
সরকার পতনের পর ৮ আগস্ট তড়িঘড়ি করে শেখ হাসিনার ঘনিষ্ঠ ছাত্রলীগ নেত্রী ফাতেমা আক্তার লাভলিকে বেনাপোল স্থলবন্দরের প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োগ দেন জিল্লুর। অভিযোগ রয়েছে আওয়ামী লীগ নেতা ও সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামানের নির্দেশনায় স্থলবন্দর থেকে আওয়ামী লীগের দুর্নীতিবাজ মন্ত্রী এমপিদের ভারত পাঠান জিল্লুর ও লাভলি। জিল্লুর রহমান, ওনার বিরুদ্ধে সরকার পতনের পরে ৮ তারিখ উনি ইডেন মহিলা কলেজের ছাত্রলীগের সহসভাপতি ফাতেমা আক্তার লাভলিকে একটি কর্মস্থলে নিয়োগ করেছেন, যেটি হচ্ছে বেনাপুল স্থলবন্দর ওইখানে। আর ওনার ভাতিজাকেও নিয়োগ করেছেন তামাবিল স্থলবন্দরে। যার এর নিয়োগের মূল কারণ হচ্ছে ওনাদের এই দুজনের মাধ্যমে আওয়ামী লীগের বা স্বৈরাচার সরকারের যে দূষররা আছে ওদেরকে ভারত পাচার করার জন্য মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ভারতে পাচার করার সুব্যবস্থার কারণে। শ্বশুর জামাইয়ের অনিয়ম দুর্নীতি নতুন নয়। সুনামগঞ্জে মসজিদ মাদ্রাসার আড়ালে করতেন জমি দখল। তাদের হাত থেকে বাঁচতে ২০১৭ সালে থানা পুলিশের দ্বারস্থ হয় স্থানীয়রা। বিচার না পেয়ে জেলা প্রশাসকের কাছেও অভিযোগ দেয় অনেকে। সেখানেও বিচার না পেয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর কাছেও দেয়া হয় অভিযোগ। তবে আওয়ামী সরকারের মন্ত্রী আর তখন তার জামাই সচিব হওয়ায় কোনো সুরাহা হয়নি। উল্টো অভিযোগকারীরা বারবার আহত হয়েছে তাদের লাঠিয়াল বাহিনীর হাতে। ভূমি অফিসে ৩৮ দাগের উপরে অবজেকশন দিয়া আমার ৩৭ এবং ৩৮ দাগ উনি ওনার ক্ষমতা বলে উনি আমার কাছ থেকে নিয়ে গেছে। আমি আইনে কোনো ইয়া করছি না, আমার পুলিশিভাবে বিভিন্নভাবে হেরানি করা হয়েছে। ওনার প্রভাবে কেউ কথা হইতে পারছে না। তখন ওনার শ্বশুর আওয়ামী লীগের মন্ত্রী, উনি প্রশাসনিক কর্মকর্তা ছিল, একজন ডিসি ছিল। এই ডিসি থাকাকালীন সময় উনি জোর খাটাইয়া একদিকে ওনার প্রশাসনিক ক্ষমতা, একদিকে আওয়ামী লীগ, স্থানীয় আওয়ামী লীগ ওনার লোক আছে, আর শ্বশুরের প্রভাব খাটাইয়া এই জায়গাটা জোর করে লিয়ে গেছে। ওনার শ্বশুরের লোকে মন্ত্রী ছিল, আমরা কিছু করতে পারছি না। আমরা বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট করাইছি। উনি বহুত জায়গা হল কি করছে, মানুষের লুটা নিছে, আমার জায়গাও নিছে। স্থলবন্দরকে লুটের রাজত্ব বানাতে জামাই জিল্লুরকে তদবির করে ২০২৩ সালে স্থলবন্দরের চেয়ারম্যান বানান হাসিনা সরকারের সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। রাজশাহীতে শত কোটি টাকার সরকারি জায়গায় বহুতল ভবন নির্মাণ করছেন ১২ চিকিৎসক। বক্ষব্যাধি হাসপাতালের জন্য ওই জমি ১৯৬১ সালে অধিগ্রহণ করে সরকার। ভবনের নির্মাণ কাজ শুরুর আগে সেখানে বসবাস করতেন ওই হাসপাতালের কর্মচারীরা। কাজী সাহেদের প্রতিবেদন। নির্মাণের কাজ চলছে প্রভাবশালীদের প্রশ্রয়ে। মানে বড় বড় নেতাগুলো ধরে এরা এখানে বসত বাড়ি ছিল, সবকে তুলে দিয়েছে ভয়ভীতি দেখিয়ে। এটা অরিজিনাল টিবি হাসপাতালের জায়গা। আমরা ছোট থেকে এখানে মানুষ হয়েছি, এখানে বড় হয়েছি। এখানে আগে অনেক মানুষ ছিল যারা এখানে বাস করতো। আওয়ামী লীগের একটা গুন্ডা ছিল, নাম হলো রুবেল। এই রুবেলই আপনার বেশি সেন্টার দিয়েছে ওদেরকে, বুঝছেন? ডাক্তার মাক্তার কাছে টাকা লিয়েছে ৪০ লাখ ৫০ লাখ। সেই সময় আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, আমরা টিবি হসপিটালে গেছি, কোনো অফিসার আমাদেরকে হেল্প করেনি ভয়ে। বক্ষব্যাধি হাসপাতাল ওই জমির মালিকানা পেতে স্থানীয় ভূমি অফিসে আবেদন করেছে, আশ্রয় নিয়েছে আদালতে। তারপরও ভবন নির্মাণ কাজ বন্ধ হয়নি। আমাদের অফিসে যে কাগজপত্র সংরক্ষিত আছে দেখলাম, সেই কাগজপত্র খুঁজে দেখলাম যে 1960 এবং 61 সালে এলএ কেসের মাধ্যমে 158 নম্বর এলএ কেসের মাধ্যমে অধিগ্রহণ করে বক্ষব্যাধি হাসপাতাল জমিটি প্রাপ্ত হয়। সিনিয়র সহকারী জজ, রাজশাহী সদর, এই আসনে আমরা একটি মামলা করেছি। এই তফসিল সম্পত্তি নিয়ে সদর সহকারী আদালতে জিপি সাহেবের অনুমতিক্রমে একটা সরকারি পক্ষে আমি মামলা দায়ের করেছি। জেলা প্রশাসক জানিয়েছেন, সরকারি জমি দখল করে বহুতল ভবন নির্মাণের সুযোগ নেই। বিষয়টি তদন্ত করতে একজন অতিরিক্ত জেলা প্রশাসককে দায়িত্ব দিয়েছেন। অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্বকে আমি দায়িত্ব দিচ্ছি। খতিয়ে দেখে আমরা দেখব যে সরকারি মালিকানাধীন যদি হয় তাহলে সেখানে ব্যক্তিগতভাবে স্থাপনা নির্মাণ করার কোনো সুযোগ নেই। আমরা সেটি সরাসরি সরকারের দৃষ্টিতে আনবো। তবে এ নিয়ে ক্যামেরায় কথা বলতে রাজি হননি ভবন নির্মাণকারী চিকিৎসক মোজাম্মেল হক। তদবির করেছেন প্রতিবেদন না করতে। ২০২২ সালে বক্ষব্যাধি হাসপাতালের ১৬ শতক জায়গা ১২ চিকিৎসক কিনেছেন বলে দাবি করেন। গত বছর থেকে সেই জমিতে ভবন নির্মাণ কাজ শুরু করেছেন তারা। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। লক্ষ্মীপুরে সন্ত্রাস, দখল বাণিজ্য, টেন্ডারবাজি আর চাঁদাবাজি করে হাজার কোটি টাকার মালিক বনে গেছেন যুবলীগ নেতা সালাউদ্দিন টিপু ও তার পরিবার।
তাদের সন্ত্রাসী কার্যক্রম ও অত্যাচারে অতিষ্ঠ লক্ষ্মীপুরবাসী। কথিত আছে এমন কোনো অপরাধ নেই যা টিপুর পরিবার করেনি। বিএনপি নেতা নুরুল ইসলাম হত্যা মামলায় ফাঁসি হয় তার ভাই বিপ্লবের। সেই সাজা থেকে মুক্তি পান রাষ্ট্রপতির ক্ষমায়। সহকর্মী সাইফুল ইসলাম স্বপনের পাঠানো তথ্যচিত্রে ফারহিয়া ইসলামের ডেস্ক রিপোর্ট। লক্ষ্মীপুরে তথাকথিত গডফাদার তাহিরের ছেলে সালাউদ্দিন টিপু গেল 4 আগস্ট লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যিনি 4 ঘন্টা ধরে নির্বিচারে গুলি চালান ছাত্রদের উপর। যুবলীগ নেতা টিপু বাহিনীর গুলিতে সেদিন 4 ছাত্র সহ নিহত হন 12 জন। গুলিবিদ্ধ হন কয়েকশো ছাত্র জনতা। 2009 থেকে 2019 সাল পর্যন্ত যুবলীগ নেতা টিপুর বাবা আবু তাহের ছিলেন লক্ষ্মীপুর পৌরসভার মেয়র। 2014 থেকে টানা 10 বছর উপজেলার চেয়ারম্যান ছিলেন টিপু। এই সময় টিপুর পরিবার একচ্ছত্র আধিপত্য বিস্তার করে দখল বাণিজ্য, টেন্ডারবাজি আর চাঁদাবাজিতে আগ্রাসী হয়ে ওঠে। নির্বাচিত হয়ে সাধারণ মানুষের উপর সবসময় নির্যাতন, অবিচার, অত্যাচার করেছে। তার বাবা আহমেদ তাহেরও এভাবে অত্যাচার, অবিচার করেছে। তার পুরো পরিবারই একই অবস্থা। সে তার বন্দুক দিয়ে, নিজস্ব ব্যক্তিগত বন্দুক দিয়ে এবং অবৈধ বন্দুক দিয়ে সেদিন ছাত্র জনতার উপরে যেভাবে গুলি ছুটছে এবং চারজন সাধারণ ছাত্র মারা গেছে এবং শত শত মানুষ গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। 2012 সালে লক্ষ্মীপুর বণিক সমিতির সভাপতি জহিরুল ইসলামের মৃত্যুর পর নির্বাচন ছাড়াই সভাপতির পদ দখল করে বসে সালাউদ্দিন টিপু। 15 বছর প্রভাব বিস্তার করে কয়েক হাজার কোটি টাকার মালিক হয় তার পরিবার। টিপু বিভিন্ন সময়ে অবৈধভাবে নির্বাচনে এসে জমি দখল, ব্যবসা, চাঁদাবাজি, বাজার ব্যবসায়ীদেরকে সিন্ডিকেট করে বণিক সমিতি দখল সহ শহরে তার কয়েকটা বাড়ি পর্যন্ত আছে, এত পরিমাণ লুট করছে। পৌর এলাকায় টিপু পরিবারের রয়েছে একাধিক বাড়ি। ঢাকায় 8টি ফ্ল্যাট, রাজধানীর মিরপুর ও বনশ্রীতে 4টি বাড়ি। এর বাইরে মিরপুরে আছে 25 কাঠার উপর একটি মার্কেট। এছাড়া কক্সবাজারে আছে 3 স্টার মানের 3টি হোটেলের মালিকানা। এই পরিবারের কালো সম্পদ দেশের গণ্ডি পেরিয়ে পৌঁছেছে বিদেশেও। ভারতের পশ্চিমবঙ্গে তাদের একটি বাড়ি রয়েছে বলেও জানা যায়। এছাড়া টিপুর ব্যবসা রয়েছে সৌদি আরব, মালয়েশিয়া ও দুবাইয়ে। আবু তাহের ও তার ছেলে সালাউদ্দিন টিপু লক্ষ্মীপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, শিবির নেতা মহসিন জায়েদ হত্যা মামলায় জেল খেটে 2009 সালে বের হন। অবশ্য জেলেই থাকতে হয় তাহেরের বড় ছেলে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আফতাবউদ্দিন বিপ্লব ওরফে বড় মিয়াকে। পরে 2015-তে জেলখানার ভিতর বিয়ে ও বাসর করে দেশ জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করে বড় মিয়া। পরে তৎকালীন রাষ্ট্রপতি আব্দুল হামিদ আফতাবের ফাঁসি ও অন্য আরেকটি মামলার 14 বছরের সাজা মওকুফ করেন। স্বৈরাচার হাসিনার শাসনামলের 15 বছরে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে লক্ষ্মীপুরের এই টিপু পরিবার। নিউজ ডেস্ক, দেশ টিভি। বাবা ফিরবেই, জুমার নামাজ শেষেই বাবা বাড়ি ফিরবে, এই বিশ্বাস নিয়েই অধীর প্রতীক্ষায় ছিল আমিরের 3 অবুঝ শিশু। 40 দিন পেরিয়ে গেলেও কাটেনি তাদের অপেক্ষা। এখনো অস্থিরতা নিয়ে বারবার জানতে চায় বাবা আসে না কেন। ছাত্র জনতার আন্দোলনে 19 জুলাই মারা যায় অটোরিকশা চালক আমির। এরপর থেকে 3 শিশু নিয়ে তার স্ত্রীর বেঁচে থাকার লড়াইয়ের কথা জানাচ্ছেন নিয়াজ মোর্শেদ। ক্যামেরায় ছিলেন এইচ দেলোয়ার। বাবা নামাজ পড়তে গুলি খেয়ে মারা যায় গে। বাবা আমি রক্ত দেখলাম, আমার বাবা ঘুমাইতেছে নামাজে, আমি নামাজে যাই পড়লাম না রে। 2024-এ দ্বিতীয় স্বাধীনতা অর্জনের গৌরব নিয়েও রাষ্ট্র থমকে যায় শিশুটির কান্নার দমকে। বাবাকে ফিরে পেতে ওর আকুল আকুতির কোনো উত্তর জানা নেই কারো। অটোরিকশা চালাতেন আমির হোসেন, তাতেই সচ্ছলতা ছিল তার সংসারে। দরকার ছিল না কোনো চাকরির, কোটা থাকা না থাকার কোনো গুরুত্ব ছিল না তার ব্যক্তি বা পারিবারিক জীবনে। 2 ছেলে বড় হবে ইসলামের দীক্ষায়, এটা ছিল আমিরের প্রাণের চাওয়া। ছেলে মেয়েদের নিয়েও খুবই স্বপ্ন ছিল যে 2টা ছেলের মাদ্রাসায় পড়াবে, মেয়েরও নিয়ে অনেক স্বপ্ন ছিল, তো সেই আশা তখন কোনোভাবেই পূরণ হলো না। আমির আর আন্নি চাকরি করতেন একই গার্মেন্টস কারখানায়। সেখান থেকেই প্রেমের শুরু, বছর না গড়াতেই বিয়ে। একে একে 3 সন্তান আসে ওদের সংসারে। আন্নির জীবন কাটে স্বামী সন্তান নিয়ে ব্যস্ততায়। আমির একাই কাঁধে তুলে নেন সুখের সেই সংসারকে সচল রাখার দায়িত্ব।
যে সংসার আজ ঘাতকের বুলেটে অচল। কারণ তো যেভাবে হোক 2 বছর কষ্টে গেছিল, আমার স্বামী ইনকাম কম ছিল, যেভাবে হোক তখন তো আমি বর্তমানে চাকরি করতাম না, আমার হাজবেন্ড চাকরি করে একলাই সংসার চালাতো। 19 জুলাই জুমার নামাজ পড়ে রামপুরার মসজিদ থেকে বাড়ি ফিরছিলেন আমির। পাশেই তার শ্বশুর বাড়ি। সেখানে দেখা করি তার ফেরার কথা ছিল নিজ বাসায়। শিশু সন্তানরা যে তার অধীর প্রতীক্ষায়। 15 মিনিট যায়, আধা ঘন্টা পেরিয়ে যায়, আমির আসে না। আন্নির জীবনকে দুমড়ে মুচড়ে দিয়ে খবর আসে রাস্তায় পড়ে আছে গুলিবিদ্ধ আমিরের রক্তাক্ত শরীর। দুর্ঘটনার কথা আমরা জানতে পারি না, পরে এলাকাবাসীর লোকজন কিছু এসে বলে আমাদের এরকম দুর্ঘটনা ঘটছে। পরে ওনারা বলছিল যে এমন দুর্ঘটনা ঘটছে, উনি তো গুলিবিদ্ধ হয়েছে। আমির হারিয়ে গেছে চিরদিনের জন্য। আন্নি আর তার সন্তানদের জীবন থেকে সেই সাথে হারিয়ে গেছে সব সুখ আর নিরাপত্তা। আরমান, আরিয়ান, আমিনার বাবার বাড়ি আর নেই। মায়ের সাথে ওরাও এখন নানার বাড়িতে আশ্রিত। যে আশ্রয় দেওয়ার ন্যূনতম সাধ্যটুকু আদতে নেই ওদের নানার। কই আমার স্বামী তো একলা কাম করে, আর আমরা 4 জন, আবার ওই যে আমার মেয়ে নিয়ে 4 জন। একজন তো সম্ভব সংসার ঘর ভাড়া দিয়ে চালাইতে পারে না বাবা, খুবই কষ্ট। রাষ্ট্র সংস্কারের পথে শহীদ হয়েছেন আমির। তার শাহাদাত বিপন্ন করে তুলেছে সদ্য বিধবা আন্নির জীবন। সেই বিপন্নতা বোঝে না অবুঝ 3 শিশু সন্তান। ওরা অস্থির হয়ে বারবার জানতে চায় কখন শেষ হবে জুমার নামাজ, বাবা কখন বাড়ি ফিরবে। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা। সাংবাদিকদের নির্ভয়ে নিজেদের দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তার দলের ভুল ধরিয়ে দেওয়ার আহ্বানও জানান তিনি। রাজধানীর গুলশানের একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন জামায়াত আমির। কোনো রাজনৈতিক দলের উপর ক্ষোভ নেই জানিয়ে তিনি বলেন তাদের ক্ষমা করে দিয়েছে জামায়াত। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্টে। সংবাদভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠানের সম্পাদক, প্রধান সম্পাদক, বার্তা সম্পাদকদের সাথে মতবিনিময় করেন বাংলাদেশ জামায়াতে ইসলাম। রাজধানীর গুলশানের একটি হোটেলে এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নেতারা। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাংবাদিক সংগঠনের নেতারা। সাংবাদিকদের স্বাধীনতা কথা আমরা সবাই বলি, রাজনীতির মুখ দিয়ে, রাজনীতিবিদদের মুখ দিয়ে ফুল ফুটে যখন তারা বিরোধী দলে থাকে। এই ধরনের সাংবাদিক সমাজ আমরা চাই না। আমরা মাস্তান মুক্ত সাংবাদিক সমাজ চাই। তো সেই জন্য আমি আপনাদেরকে সতর্ক করে দিতে চাই যে ইউনিটিটা আপনারা এনেছেন, এটাকে সুদৃঢ়ভাবে একত্রিত রাখেন। সাংবাদিক নেতাদের বক্তব্য শেষে সমাপনী বক্তব্য রাখেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি সাংবাদিকদের স্বাধীনভাবে নির্ভয়ে নিজেদের দায়িত্ব পালনের অনুরোধ জানান। কখনো যদি আমাদের হাতে এই সুযোগ আসে, আপনাদের যে প্রতিশ্রুতি আপনারা আশা করেছেন সেই জায়গাটা এই দলকে পাবেন ইনশাআল্লাহ। এখান থেকে আমরা চুল পরিমাণ নড়ব না। আমাদের পক্ষে যাক বিপক্ষে যাক, আমরা সত্যের পাশে আপনাদের সাথে থাকব। ভয়ের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে জামায়াতের ভুলগুলো ধরিয়ে দিতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান দলটির আমির। আমরা মুসলিম, আপনারাই বলেছেন, আমরা এখানে বলিনি। এদেশের সম্ভবত সকল মানুষই এটা অনুভব করে। এটি আমাদের পরম পাওনা। আপনাদের এই অনুভূতিটাই আমাদের পরম পাওনা। কিন্তু ভবিষ্যতে আমরা যখন কোনো সুযোগ পাব, আমরাই যাতে আবার আরেকজনের উপরে জুলুম না করি, আপনারা আমাদেরকে শক্তভাবে ধরে সাহায্য করবেন। জাতীয় স্বার্থে সমাজের সবাইকে সঙ্গে নিয়ে এক থাকারও আহ্বান জানান জামায়াতের আমির। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা।